KTV Originals। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন। রয়েছি আমি তস্মিনা। কলকাতা টিভির স্টেডিয়াম বুলেটিনে খেলার সমস্ত আপডেট আমরা তুলে ধরি, আর আজকেও তার অন্যথা হবে না। আজকেও খুঁটিনাটি সমস্ত আপডেট নিয়ে হাজির হয়েছে স্টেডিয়াম বুলেটিনে। আর আমার সঙ্গে রয়েছেন জয়জ্যোতি ঘোষ, কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর। তবে শুরুতেই একটা হতাশার খবর দেব আপনাদেরকে। হতাশা বলছি এই জন্যই কারণ বিশ্বকাপে পাওয়া গোড়ালিতে চোট হার্দিক পান্ডিয়ার কিন্তু এখনও সেরে উঠতে পারেনি। তাই হার্দিক পান্ডিয়া বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ যে সামনেই আসছে সেখানে খেলবে কিনা তা কিন্তু এখনও জানা যাচ্ছে না। তবে শুধু টি-20 বিশ্বকাপ নয়, সামনের জানুয়ারিতেই কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে হার্দিক পান্ডিয়া উপস্থিত থাকবে কিনা সেটাও কিন্তু এখনও জানা যাচ্ছে না। এবং এরপরেই মার্চে আইপিএল রয়েছে এবং এই আইপিএলও হার্দিক পান্ডিয়া খেলবে কিনা সেটাও জানা যাচ্ছে না। জয়জ্যোতি, কি বলবে, তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, যেটা বিষয় সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া কিন্তু আবারও ট্রেন্ডিং এই মুহূর্তে। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে একটি সংবাদ মাধ্যমে যে খবর বেরিয়েছে সেটা হচ্ছে যে হার্দিক পান্ডিয়া আইপিএলে অনিশ্চিত, অ্যাটলিস্ট ইনিশিয়াল স্টেজে তিনি অনিশ্চিত। এবং গোড়ালির চোটটা যে এখনও পর্যন্ত পুরোপুরি সারেনি সেটা একদম পরিষ্কার। এবং আমরা জানি যে বিশ্বকাপের ম্যাচে, বাংলাদেশে ম্যাচ চলাকালীন সেই চোট পান হার্দিক পান্ডিয়া। এবং চোট পাওয়া সত্ত্বেও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ডেসপারেটলি হার্দিক পান্ডিয়াকে নেয় গুজরাট টাইটান্স থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে। কিন্তু এখন এটাই প্রশ্ন, হার্দিক পান্ডিয়া কতটা ফিট, কতটা তিনি খেলতে পারবেন। কারণ শুধুমাত্র অ্যাজ প্লেয়ার তিনি খেলবেন না, সেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ক্যাপ্টেন্সিরও কিন্তু রয়েছে, তার উপর মানে দায়িত্ব রয়েছে। ক্যাপ্টেন্সিও কিন্তু তাকে করতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের, যেটা নিয়ে বিতর্কও হয়েছে। রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হয়েছে, এত সাকসেসফুল ক্যাপ্টেন তা সত্ত্বেও। তাই অ্যাডিড রেসপন্সিবিলিটি রয়েছে, প্লাস তাকে অ্যাজ প্লেয়ার পারফর্ম করতে হবে। যদি পুরোপুরি ফিট না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ডেলিভার করা ভীষণভাবে চ্যালেঞ্জিং হয়ে পড়বে। তাই এটা এখন দেখার যে হার্দিক পান্ডিয়া কতটা সুস্থ হয়। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে কিন্তু কিচ্ছু বলা হচ্ছে না। আমি সূত্র মারফত বলতে পারি যে হার্দিক পান্ডিয়ার চোট এখনো পর্যন্ত সারেনি। জয়জ্যোতি, তোমার কাছে আমার এখানেই প্রশ্নটা যে হার্দিক পান্ডিয়া চোট যেহেতু এখনও সারেনি, তাই মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন ক্যাপ্টেন হিসাবে হার্দিক পান্ডিয়াকে যোগ করেছে। সেক্ষেত্রে যদি হার্দিক পান্ডিয়া অসুস্থ থাকেন তাহলে ক্যাপ্টেন্সি কে করবে? কি আপডেট আছে? একদম খুব ভালো প্রশ্ন। সেটা এটাই আমি বলতে চাচ্ছিলাম এর পরেই, যে ক্যাপ্টেন্সিটা কে করবে। কারণ হার্দিক পান্ডিয়া যদি অসুস্থ থাকেন, তিনি যদি না খেলেন, তাহলে স্বাভাবিকভাবেই হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি করবেন না। এবং সেক্ষেত্রে কি রোহিত শর্মার হাতে আবারও ব্যাটন যাবে? রোহিত শর্মা যখন তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়, তারপর এরকম গুঞ্জন কিন্তু শোনা গিয়েছে। এবং একদম এই গুঞ্জনটাতে একেবারে সঠিক, সেটাও বলাই যায় এক কথায়, যে দুটি ফ্র্যাঞ্চাইজি, বিশেষ করে একটি ফ্র্যাঞ্চাইজি ভীষণভাবে কিন্তু ঝোঁক দেখায় রোহিত শর্মাকে নেওয়ার ব্যাপারে অ্যাজ ক্যাপ্টেন। এবং তারপর যখন মুম্বাই ইন্ডিয়ান্সের ফলোয়ার্স কমতে থাকে, রোহিত শর্মাকে যখন ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়, 6 লাখ ফলোয়ার্স কমে যায়। মানে মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ কিন্তু বুঝতে পারছে যে রোহিত শর্মার অভাবটা কিন্তু সাংঘাতিক, ইম্প্যাক্টটা কিন্তু সাংঘাতিকভাবে পড়ছিল। এবং যার ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে সাংঘাতিক রকমভাবে চেষ্টা এটাই যে রোহিত শর্মাকে টিমে রেখে দেওয়া। এবং রোহিত শর্মা যদি টিমে থেকে যান শেষ অবধি, তাহলে কিন্তু হার্দিক পান্ডিয়া যদি না করতে পারেন ক্যাপ্টেন্সি, তাহলে খুব স্বাভাবিকভাবেই রোহিত শর্মার হাতে ব্যাটন পাস হবে। এক্ষেত্রে রোহিত শর্মার মানে কি স্ট্যান্ড পয়েন্ট, এটা দেখা একটা বিষয়। তিনি যদি অস্বীকার করেন যে না, আমি যখন ক্যাপ্টেন্সি করছি না তাহলে আমি করবো না, তখন কি অন্য কারো হাতে ক্যাপ্টেন্সি যেতে পারে, অন্য কোনো তরুণ ক্রিকেটারের হাতে? সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। তবে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্যান্সরা অবশ্যই চাইবে হার্দিক পান্ডিয়া যেন ফিট হয়ে যায়। আফগানিস্তানের বিরুদ্ধে যে সিরিজটা শুরু হবে 11ই জানুয়ারি থেকে, সেটা ভুলে যাও, সেখানে হার্দিক পান্ডিয়া আর কামব্যাক করছেন, এটা কনফার্ম। তবে সবথেকে বড় বিষয় হচ্ছে যে তিনি কি আইপিএলে খেলতে পারবেন। এখনও পর্যন্ত যা সূত্র জানাচ্ছে, আইপিএলের প্রাথমিক পর্যায়ে ইনিশিয়াল স্টেজে হার্দিক পান্ডিয়া কিন্তু খেলতে পারছেন না। এবং
চোট যদি না সারে তাহলে কিন্তু পুরো আইপিএলটাও মিস হলেও হতে পারে। তবে হার্দিক পান্ডিয়া ফ্যান্সরা বা মুম্বাই ইন্ডিয়ান ফ্যান্সরা কিন্তু কখনোই এটা চাইবে না যে হার্দিক পান্ডিয়া না খেলুক আইপিএলে। একদম জয়জ্যোতি, কিন্তু তোমার কাছে এখানে আরও একটা প্রশ্ন, যে তুমি যেটা বলছিলে যে হার্দিক পান্ডিয়া অসুস্থ থাকার কারণে হয়তো রোহিত শর্মা আবার ক্যাপ্টেন্সিতে ব্যাক পেতে পারেন। এখানেই আমার প্রশ্ন যে সূর্যকুমার যাদবও রয়েছে, সেক্ষেত্রে শোনা যাচ্ছে যে সূর্যকুমার যাদবও নাকি চোট পেয়েছে। তো সূর্যকুমার যাদব কি টি-20 ওয়ার্ল্ড কাপ সেখানে কি তাকে দেখা যাবে? হ্যাঁ, টি-20 ওয়ার্ল্ড কাপে না দেখার কোনো কারণ নেই। হার্দিক পান্ডিয়াকেও আমরা আশা রাখবো টি-20 ওয়ার্ল্ড কাপে তো দেখা যাবেই। তবে আইপিএলটা এখন হচ্ছে মেইন ইস্যু, যে আইপিএলে কি তারা খেলবেন কিনা। যা খবর, সূর্যকুমার যাদবকে 6 সপ্তাহ সময় বলা হয়েছে, যে 6 সপ্তাহ টাইম লাগবে তাকে পুরোপুরি সুস্থ হতে। আমরা জানি যে তিনিও চোটগ্রস্ত হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার সময় টি-20 ম্যাচ। তো আশা করব যে সূর্যকুমার যাদব, কারণ সূর্যকুমার যাদব কিন্তু অসাধারণ টি-20 প্লেয়ার। আমরা ওয়ানডেতে হয়তো তার সমালোচনা করি, তবে টি-20তে তিনি কতটা ভয়ঙ্কর ব্যাটার হতে পারেন তার প্রমাণ এর আগে বহুবার দিয়েছেন। এবং টি-20 ওয়ার্ল্ড কাপ হলে কিন্তু সূর্যকুমার যাদব একটা শক্তি হয়ে দাঁড়াবে। অবশ্যই সূর্যের তেজ কিন্তু দরকার টি-20 ওয়ার্ল্ড কাপে, এবং ভারতের হয়ে সূর্যের তেজটা অবশ্যই সূর্যকুমার যাদব দেখাবেন, এইটুকু আশা রাখি। এবং একই সঙ্গে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম শক্তি, বহু বছরের সৈনিক বলা যেতে পারে, বহু বছর ধরে সার্ভ করছে মুম্বাই ইন্ডিয়ান্সকে এবং বহু ম্যাচ জিতিয়েছে। যেভাবে তিনি 360 ডিগ্রি শট খেলেন এবং যেভাবে ইম্প্রোভাইজিং শটস খেলেন, একদম মানে সেটা দেখার মতো। এবং সেই সূর্যকুমার যাদবকে অবশ্যই কিন্তু দেখতে চাই। তবে 6 সপ্তাহ মানে এখনও পর্যন্ত কিন্তু অনেকটা সময় রয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস রয়েছে। আশা করা যেতেই পারে যে সূর্যকুমার যাদব ফিট হয়ে যাবেন এবং অবশ্যই তিনি কামব্যাক করবেন খুব দ্রুত মুম্বাই ইন্ডিয়ান্স জার্সিতে, এবং অবশ্যই ওয়ার্ল্ড কাপে আমরা অবশ্যই সূর্যকুমার যাদবকে দেখবো, এটুকু আশা করাই যায়। একদম হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবের কামব্যাক আমরা চাইবো। এবং যদি তোমার কাছে যেটা জানতে চাইবো যে একই সঙ্গে ঈশান কিষানের কি আপডেট রয়েছে, কারণ আমরা জানি যে ঈশান কিষান দেশে ফিরে এসেছে, এমনটাই শোনা যাচ্ছে একেবারে। এবং এটা কিন্তু মানে রহস্য যে ঈশান কিষান কি জন্য দেশে ফিরে এসেছেন। ঈশান কিষানের কোনো চোট লাগেনি, এবং ঈশান কিষান সেক্ষেত্রে কি কারণে তিনি দক্ষিণ আফ্রিকার মাঝ সফর থেকে তিনি ফিরে এলেন। এরকম একটা ঘটনা হয়েছিল অনেক বছর আগে, 1996-এ নবজোৎ সিং সিধু ইংল্যান্ড সফরে ছিলেন, এবং সেই সময় হঠাৎ করেই সফরের মাঝে কিন্তু সিধু ইন্ডিয়াতে ফিরে আসে, এবং সেটা পুরোপুরি ভুল বোঝাবুঝির কারণে মোহাম্মদ আজহারউদ্দিনের সঙ্গে। তবে এক্ষেত্রে ঈশান কিষান কেন কামব্যাক করলেন, যা সূত্রের খবর, তিনি নাকি একটা জায়গায় বলেছেন, তার ঘনিষ্ঠ মহলে বলেছেন যে তিনি টানা ক্রিকেট খেলছেন এবং এই চাপ তিনি নিতে পারছেন না, তাই একটু বিশ্রাম প্রয়োজন। তবে একই সঙ্গে তসমিনা এটাও বলার যে তিনি টানা ক্রিকেট খেলছেন যে বলছেন, তিনি তো টানা ক্রিকেট খেলছেন না, কারণ অবশ্যই তিনি হয়তো দলে রয়েছেন কিন্তু চূড়ান্ত একাদশে তিনি খেলছেন না সব ম্যাচে। তাই এতটা ক্লান্তি কি করে আসে ঈশান কিষানের, এটার মধ্যেও কিন্তু একটা রহস্য রয়েছে এবং বিগ কোয়েশ্চেন মার্ক। হয়তো কারণটা অন্য, যেটা হয়তো আমরা কোনো একদিন জানতে পারবো। একদম যদি ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা দেখেছিলাম যে প্রথম দুটো ম্যাচে ঈশান কিষানকে আমরা দেখতে পেয়েছিলাম, তারপর শুভমান গিল যখন মাঠে ফেরত আসে তারপর কিন্তু ঈশান কিষানকে আমরা সেভাবে দেখতে পাইনি। সেটাই বলছি যে এটার কি কারণ। ঈশান কিষান কোনোদিন যদি আত্মজীবনী লেখেন তাহলে অবশ্যই মেনশন করা থাকবে যে এই যে 2023-এর দক্ষিণ আফ্রিকা সফর থেকে হঠাৎ করে তিনি চলে গেলেন, এটার কিন্তু মানে কোনো কারণ খুঁজে পাচ্ছি না। যেমন ঋতুরাজ গায়কোয়াড় চোটের কারণে বেরিয়ে গেছেন এবং ঋতুরাজের জায়গায় বাংলার অভিমন্যু ঈশ্বরন সুযোগ পেয়েছেন, তো এগুলো যেমন জানা কথা। বিরাট কোহলি আমরা জানি যে ফ্যামিলিতে একটা ইমার্জেন্সি এসছে, সেটার জন্য ফিরে গিয়েছেন এবং চলেও আসবেন প্রথম টেস্টের আগে, যা খবর এখনও পর্যন্ত। কিন্তু ঈশান কিষানেরটা কিন্তু একদম সাসপেন্স, মানে হাইলি সাসপিশিয়াস যে কি কারণে তিনি ফিরে গেলেন না ভারতে। তিনি বলছেন, যেটা তার পোশাকি উত্তর, যে তিনি টানা ক্রিকেট খেলছেন যার জন্য তিনি টায়ার্ড, তাই একটু বিশ্রাম চান। তবে এটা বোধহয় আসল কারণ না, কারণ তুমি যেটা বললে যে বিশ্বকাপেও দুটো ম্যাচ খেলার পরে শুভমান গিল কামব্যাক করে, এবং প্রত্যেকটা ম্যাচ যদি আমরা দেখি প্রতিটি ম্যাচে তো তিনি খেলেননি, না টি-20 না ওয়ানডে, তাই এত ক্লান্তি আসার কথাও নয়। তাই আসল কারণটা যেদিন ঈশান কিষান আত্মজীবনী লিখবেন সেদিন আমরা হয়তো জানতে পারবো। কিন্তু জয়জ্যোতি, এখানে একটা প্রশ্ন হচ্ছে যে হার্দিক পান্ডিয়াকে আমরা দেখতে পাবো না, সূর্যকুমার যাদবকে আমরা যদি দেখতে না পাই, তার সাথে ঈশান কিষান, তো ভারতীয় টিমে কি প্রভাব পড়বে? হ্যাঁ অবশ্যই। দেখো, প্রথম কথা হচ্ছে যে টেস্ট সিরিজের জন্য যেটা বলার, সেটা হচ্ছে যে টেস্ট সিরিজে খুব একটা প্রভাব পড়বে না, কারণ বিরাট কোহলির যা খবর তিনি ফিরে আসবেন বক্সিং ডে টেস্ট ম্যাচের আগে, এবং সুখবর নিয়ে ফিরে আসবেন, এইটুকু আশা রাখি।
আর আরেকটা বিষয় হচ্ছে যে ঋতুরাজ গায়কোয়াড় এমনিতেও খেলতেন না। ঋতুরাজ গায়কোয়াড় স্কোয়াডে ছিলেন, আমরা জানি রোহিত শর্মা এবং শুভমান গিল ওপেন করবেন, তারাই ওপেন করবেন। তাই এইটুকু বলার যে শুভমান গিল আর রোহিত শর্মার জায়গায় ঋতুরাজ গায়কোয়াড় ঢুকতেন না এবং অভিমন্যু ঈশ্বরনও ঢুকবেন না। হ্যাঁ, এটা অবশ্যই একটা স্বীকৃতি অভিমন্যু ঈশ্বরনকে দেওয়া হয়েছে যে তিনি এখন দক্ষিণ আফ্রিকাতেই রয়েছেন, তাকে স্কোয়াডে নেওয়া হয়েছে। তাই টেস্ট স্কোয়াডে খুব একটা কিছু করবে না। তবে হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব, আমি অনেক হয়তো দূরের কথা ভাবছি, বিশ্বকাপ টি20 ওয়ার্ল্ড কাপ 4 জুন থেকে যদি এই দুজন প্লেয়ার না খেলে তাহলে কিন্তু বিরাট বিরাট ইম্প্যাক্ট পড়বে। তবে আশা করি সেটা হবে না, তার আগে অনেক আগেই তারা কামব্যাক করবে এবং আমরা কিন্তু সবাই সেটাই চাই। একদমই জয়জ্যোতি, তবে এবার একটু লাল হলুদ শিবিরের দিকে নজর রাখা যাক। লাল হলুদ শিবির বলতে কিন্তু আমি ইস্ট বেঙ্গলের কথা বলছি, অর্থাৎ ফুটবলের খেলার দিকে একটু নজর রাখা যাক। ঘরের মাঠে গোল শূন্য ম্যাচে ড্র করলো কিন্তু ইস্ট বেঙ্গল, আর ওড়িশা এফসির বিরুদ্ধে তারা এই ম্যাচ ড্র করে। জয়জ্যোতি, কি আপডেট রয়েছে? আপডেট একটাই রয়েছে, এই ম্যাচের ফলাফল তুমি যেটা বললে 0-0, এটা 2-0 হতো, কিন্তু মানে জঘন্য রেফারিং। এরপরেও যদি ঘুম না ভাঙে তাহলে আর কবে ঘুম ভাঙবে? প্রথম কথা হচ্ছে যে মোহনবাগান ম্যাচের দিন আমরা দেখেছি কতগুলো কার্ড দেখিয়েছেন রেফারি। ইস্টবেঙ্গল ম্যাচে একদম বৈধ যে জিনিসটা সেটা তিনি দেননি। এবং তারপর কার্লোস কোয়াদ্রাত মজার ছলে বলছেন যে আমরা হয়তো গতবার নবম স্থানে শেষ করেছি বলে সেই জন্য আমাদেরকে হয়তো গুরুত্ব দিচ্ছেন না রেফারি। সত্যি এত মানে এত নিচের স্তরে চলে গেছে রেফারিং, এটা নিয়ে এবার কিন্তু কিছু করা উচিত এবং VAR সিস্টেমটা অবশ্যই কিন্তু ইমপ্লিমেন্ট করা উচিত, নাহলে কিন্তু এরকম চলতেই থাকবে এবং আমরা ওই নামেই বলবো ভারতীয় ফুটবল এগিয়ে যাবে, কিন্তু আখেরে যেখানে থাকার সেখানেই থাকবে। তাই এটুকুই বলার যে বেশি কিছু বলার নেই, রেফারিংটা আগে উন্নত হতে হবে এবং যদি সেটা না হয় তাহলে কিছুই হবে না। এবং এটা একটা ম্যাচে নয়, স্পেসিফিক্যালি ইস্টবেঙ্গল মোহনবাগান এই পার্টিকুলার এই দুটি দলের ম্যাচ যখন থাকছে তখন আরও সেটা নিম্ন স্তরে যাচ্ছে রেফারিংটা। তাই এবার কিছু করার সময় হয়েছে এবং আশা করব যে এই পদক্ষেপটা আমরা দেখতে পাবো খুব দ্রুত। এর বিরুদ্ধে বা পজিটিভ কিছু একটা, আমি বিরুদ্ধে বা পক্ষে কিছু বলছি না, এটার মানে একটা পজিটিভ পদক্ষেপ অবশ্যই নেবে ইস্টবেঙ্গল। অবশ্যই কালকে ড্র করেছে, ভালো খেলেছে অবশ্যই এবং গতবারের থেকে কিন্তু বেটার পারফর্ম করছে। আমরা জানি যে সেই নর্থ ইস্টকে 5-0 হারানোর পরপর 3টে ম্যাচ ড্র, এবং যদি গতকালের ম্যাচটা জিততো তাহলে কিন্তু আরও অক্সিজেন পেত। তবে আনফর্চুনেট, মানে কিছু করার নেই। মানে এখন যদি ক্রিকেট ফিল্ডে কোনো আম্পায়ার ভুল আউট দেয়, যেমন একটা সময় আমার যতদূর মনে পড়ছে 99-এ ড্যারেল হারপার বলে একজন আম্পায়ার ছিলেন, তিনি সচিনকে আউট দিয়েছিলেন যখন মানে সচিনের শোল্ডারে বল লাগে, সরি আমি যদি ভুল না হয়েছে, অ্যাডিলেডে ম্যাচ চলছিল 99 টেস্ট ম্যাচ, সেখানে শোল্ডার বিফোর উইকেট হয়েছিল সচিন টেন্ডুলকার এবং সেটা আউট দিয়েছিলেন হারপার। এখনও মানে সেই দৃশ্যটা ভাসছে। এরকম জঘন্য আম্পায়ারিং বা রেফারিং যদি হয় তাহলে সেখানে যারা প্রোটাগনিস্ট, যারা ফুটবলার বা যারা ক্রিকেটার, তাদের কিছু করার থাকে না। একদমই জয়জ্যোতি, এবার তোমার কাছে শেষে যেটা জানতে চাইবো যে তোমার কাছে প্রত্যেকদিন স্পেশাল কিছু একটা পাই, সেটা হচ্ছে দিস ডে দ্যাট ইয়ারে কি রয়েছে, আজকে কি রয়েছে তোমার কাছে? দেখো, দিস ডে দ্যাট ইয়ারে যারা এই প্রজন্মের ক্রিকেট দর্শক বা ফুটবল দর্শক যাই হোক না কেন, যারা স্পোর্টস দেখে, তারা হয়তো নামটা শোনেননি। এটা অনেক আগের একজন ক্রিকেটারের কথা বলবো, বব সিমসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার, এবং এই ক্রিকেটার আজকে টেস্ট অভিষেক ঘটান 1957-এ এবং তিনি প্রথম ভারতীয় দলের কনসালটেন্ট হিসেবে যোগদান করেছিলেন 99 ওয়ার্ল্ড কাপে। মনে রাখতে হবে সেই ওয়ার্ল্ড কাপে রাহুল দ্রাবিড় দুরন্ত ব্যাটিং করেছিলেন। মনে রাখতে হবে সেই ওয়ার্ল্ড কাপে সৌরভ গঙ্গোপাধ্যায় 183 রান করেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে, এবং এই দুজনের সাফল্যের মূলে কিন্তু এই সিমসন ছিলেন। এবং যেটা নাকি পরবর্তীতে যখন নাকি সৌরভ ক্যাপ্টেন হয়, জন রাইটকে যখন কোচ করানো হয়, তখন কিন্তু জোর সওয়াল করেন বিদেশি কোচের জন্য, কারণ এর আগে আমরা বিদেশি কোচ দেখিনি। এর আগে যারা ছিলেন, সন্দীপ পাটিল হোক, মদন লাল হোক, সব কিন্তু ভারতীয় কোচ বা ম্যানেজার, অজিত ওয়াদেকার। তাই
বিদেশি কোচ আনার চলটা শুরু হয় বব সিমসনের হাত ধরেই। বব সিমসন কনসালটেন্ট ছিলেন অংশুমান গায়কোয়াড়ের সঙ্গে, 99 ওয়ার্ল্ড কাপের কথা বলছি, এবং বব সিমসনের যে আইডিয়াসগুলো তিনি দিতেন সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করেছিলেন দারুণভাবে রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলি, এবং তারা সফলও হয়েছিলেন, এবং যার ফলস্বরূপ পরবর্তীতে একজন বিদেশি কোচ আমরা দেখি যার নাম জন রাইট। একদমই জয়জ্যোতি, আজকের স্টেডিয়াম বুলেটিন আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। তবে খেলার সমস্ত খুঁটিনাটি আপডেট পেতে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে আমাদের স্টেডিয়াম বুলেটিনে। আর একই সঙ্গে চোখ রাখুন আমাদের ব্রডকাস্টিং পার্টনার ডেলি হান্টে।